আমার ধারণা গতকাল রাতে বাংলাদেশে ৩ জন মানুষ আনন্দে বোধহয় ঘুমাইতে পারে নাই। একজন হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, এখন আমাদের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। ২ নাম্বার হচ্ছে আমাদের একটা আপু সাংবাদিক, আমাদের জাকের আলী অনিকের বোন। ৩ নাম্বার হচ্ছে আবিদ হোসেন সামি, আমাদের ছোট ভাই, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। কারণ এই ৩ জন মানুষেরই আ গত একজন অনিকের বোন, তার তো ছোটবেলা থেকে স্বপ্নের মতো ব্যাপার যে এই যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে অনেক টেস্ট জিতায় আসলো, এরকম একটা দিনের জন্য সে অপেক্ষা করতেছিল। সালাউদ্দিন ভাই গত কয়েক মাস ধরে সম্ভবত একটা বিপাকে পড়ে গেছিল, যে একটা আলপটকা কথা বলে জাকের আলীর প্রশংসা করতে গিয়ে আলপটকা কথা বলছিল। তারপরে জাকের আলী শুরুতে ক্লিক না করায় ব্যাপক ট্রলের শিকার হতো বাংলাদেশের সফলতম এই কোচ। শেষ পর্যন্ত সে জাতীয় দলে উপস্থিত থাকা অবস্থায় অনেক একটা কিছু করে দেখালো। আর সামির কথাটা বললাম খুবই মজা করতে। সামি হচ্ছে বাংলাদেশে, দেখেন ও নিজে টপ লেভেল ক্রিকেট খেলে আসছে। যদি একটু দেশের ক্রিকেট সিস্টেম ভালো হতো, মানে লেগ স্পিনারদের একটু সাপোর্ট করতো, তাহলে সামি আজকে ন্যাশনাল টিমে থাকতো। হয়তো রিশাদ যেটুকু সাপোর্ট পাইছে, এইটুকু সাপোর্ট পেলে ও ন্যাশনাল টিমে থাকতো। টপ লেভেল স্পিনার, আমি জেনে বলতেছি। সেখান থেকে ও আসার পরে যখন এই সাংবাদিকতায় আসলো, কন্টেন্ট ক্রিয়েশনে আসলো, আমরা অবাক হয়ে দেখলাম যে কি অসাধারণ অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। যে বাংলাদেশের প্রথম স্বীকৃত অ্যানালিস্ট সে, কত কি করতেছে বাচ্চা ছেলে। ও একটা কথা বললো জাকের আলী অনেকরে নিয়ে, রেডি প্রোডাক্ট, সেখানে বলে দিল যে ওর অন সাইডে দুর্বলতা আছে। তারপরেও অনেক ব্যর্থ হইলেই সবাই ট্রল করে এই ছেলেটারে, কেউ খতায় দেখে না যে এই ছেলেটা কত সুন্দর করে বিশ্লেষণ করছে ব্যাপারটা। তো আজকে ৩ জনের অভিনন্দন জানাই যে অনেক টেস্টের ক্যারিয়ারের প্রথম টানা ৩ টেস্টেই 50+ ইনিংস করছে, এবং গতকালকে ৯১ রানের ইনিংস করে বাংলাদেশ দলের জয় নিশ্চিত করছে। পুরো বাংলাদেশকে অভিনন্দন, এবং এই ৩টা লোককে খুব অভিনন্দন। অনিকের গল্পটা তো সবাই মোটামুটি জেনে গেছেন। আমি নিজেই একটা কনটেন্ট করছিলাম। তো অনিকের ব্যাপারে আসলে সবচেয়ে বেশি দরকার আপনাদের অনিকের বোনের কথা শোনা। কিন্তু ওই যে বলছি যে আমি আসলে এমন আসে, আর এই যে একটু চাকরি করা লাগে, কনটেন্ট বানানো লাগে, এর মাঝখানে আর কিছু করা হয় না। ওর বোনের লম্বা একটা ইন্টারভিউ করা আছে আমার কাছে। এইটা আশা করি এই সপ্তাহের মধ্যে ছেড়ে দেব। এই সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই মহিলা, এই মেয়েটা নিজের ভাইটাকে ক্রিকেটার হিসাবে এই পর্যায়ে নিয়ে আসছে। শুধু একটা পয়েন্ট বলি যে ওদের জেলা স্টেডিয়ামে অনেকরে বাচ্চা অনেকরে খেলা শিখাইতে নিয়ে যেতেন, পুরো স্টেডিয়াম ভরা পুরুষ মানুষের মধ্যে একা একটা মেয়ে মানুষ হিসাবে বসে থাকতেন। এই জিনিসটা খারাপ লাগায় বা বোরিং লাগায় নিজে ক্রিকেট খেলা শুরু করে দিলেন। উনি নিজেও কিন্তু পরে জেলা দল, বিভাগীয় দল পর্যন্ত খেলছেন। ভাইকে ক্রিকেটার বানাইতে গিয়ে উনি ক্রিকেটও খেলছেন। দিস ইজ আওয়ার গার্জিয়ানস। আমাদের এই মা বোনেরা আছে বলেই আমরা ক্রিকেটার পাই। তো অনেকরে নিয়ে যেটা সমস্যা হচ্ছিল, অনেকরে নিয়ে তো সবাই খুব আশাবাদী ছিলেন। কিন্তু প্রবলেম হচ্ছিল যে অনেক ক্লিক করতেছিল না। সেখানে কিছু টেকনিক্যাল ঘাটতি একেবারে চোখে দেখা যাচ্ছিল। আর যে ওই যে যেটা বললাম, সামি নিজেও বলছে যে ও লেগ সাইডে খুব ভালো শট করতে পারে না। এখন কথা হচ্ছে যে এই ঘাটতি নিয়ে তো স্টিভেন স্মিথ এতদূর আসছে। সেও তো লেগ সাইডে স্ট্রং না। সবকিছু বানায় নিয়ে খেলে স্টিভেন স্মিথ। সেই জিনিসটা অনেকের হচ্ছিল না। মানে ছোট, ছোট ইনিংস আসতেছিল। বিশেষত টি-টোয়েন্টিতে ওর অভিষেক হলো। টি-টোয়েন্টিতে তো সবাই ইমিডিয়েট রেজাল্ট চায়। সেটা হয় নাই। কিন্তু মানে অনেক শেষ পর্যন্ত নিজেরে প্রুভ করলো এসে টেস্টে। এবং টেস্টে ১ম দুটো টেস্ট, নিজের ক্যারিয়ারের ১ম দুটো টেস্টেই 50 করলো, এবং ওই জিনিসগুলো দেখায় দিল যে টেকনিক্যাল ঘাটতিটারে কীভাবে মিটাইতে হয়। যে ও ধরেন যেভাবে আ স্টেপ আউট করে সামনে গিয়ে বলটা বানায় খেলে, এইটা আমি বিস্মিত হয়ে গেছি। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এত বেশি ইয়ে করে, ওয়ার্ক করে একটা ডেলিভারিরে নিজের স্লটে আনার জন্য। এইটা আমি মানে এই কুইক, কুইক একটা রিঅ্যাকশন দেখাইতে হয়। এটা অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। দেখেন এই জিনিসটার একটা চূড়ান্ত রূপ দেখলাম হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টেস্টটা আমরা জিতলাম, ওখানে আমি একটা শট দেখলাম, ওর তখন ৮৫ রানে মনে হয়। ওই সময় একটা ছক্কা মারল। মানে এইটা টি-টোয়েন্টিতে ছাড়া সম্ভব না। ইদানিং ঋষভ পন্থ এই জাতীয় কিছু ছক্কা টেস্টে মারে। মানে ও যে আ ইম্প্রোভাইজ করলো, একেবারে
আরেকটা বলটারে নিজের লাইনে নিল, তারপরে কেমার রোচের মাথার উপর দিয়ে মেরে দিল। মানে পুরো ব্যাপারটা অবিশ্বাস্য এবং পুরো ব্যাপারটা করলো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। মানে এই ছেলেটার এই যে টেকনিক্যাল দুর্বলতা নিয়ে যারা কথা বলে তারা আসলে সেই ১৭ শতকে পড়ে আছে। টেকনিক্যাল দুর্বলতা জিনিসটাকে কিভাবে জয় করতে হয় সেটা তো আধুনিক ব্যাটসম্যানের কাজ। ওর টেকনিক্যাল দুর্বলতা আছে, কি যায় আসে? আপনি যদি ওই টেকনিক্যাল দুর্বলতা নিয়ে স্টিভেন স্মিথ তার জেনারেশনের সেরা ব্যাটসম্যান হয়েছে ওই একই টেকনিক্যাল দুর্বলতা নিয়ে, কি যায় আসে? এগুলোতে কিচ্ছু যায় আসে না। জাকের আলী অনেক সেটা মোটামুটি দেখায় দিচ্ছে যে সে পারবে। স্পেশালি এই 91 রানের ইনিংসটা ছিল এক ধরনের অডাসিটি। ইটস নট লাইক টেস্ট ইনিংস। অনেকে দেখলাম মানে ফেসবুকে লিখতেছেন, সবারটাই প্রশংসা করি যে রিয়েল টেস্ট ইনিংস। না, না, এটা টেস্ট ইনিংস না। কিন্তু এইটা মানে ক্লাসিক অর্থে টেস্ট ইনিংস না। ক্লাসিক দর্শকরা বিরক্ত হবেন বরং। কিন্তু এইটাই এখনকার ইনিংস। আধুনিক ক্রিকেটে এটাই। যে তুমি হচ্ছে যেকোনো মূল্যে তোমার অ্যাডাপ্টেবিলিটি থাকা লাগবে, তারপরে রান বের করার ক্ষমতা থাকা লাগবে। মানে তোমার ইউটিলিটি ক্রিকেটার হইতে হবে। রান বানাইতে হবে। কেমনে বানাচ্ছ তুমি যদি এমনও হয় যে তোমার স্ট্যান্স যদি মানে ওই যে অনেকে ওর স্ট্যান্সটা খুব কুৎসিত একটা শব্দ দিয়ে বলতেছেন। হ্যাঁ, ওর স্ট্যান্স খুবই খারাপ। ওর স্ট্যান্স যদি কোনো ক্লাসিক কোচের হাতে পড়ে, এখন ওর বেত দিয়ে পিটাবে। কি যায় আসে রে ভাই? চন্দ্রপাল রান পাইছে না ওই স্ট্যান্সে সোজা হয়ে দাঁড়ায়, কি হয়েছে তাতে? চন্দ্রপালটা দেখতে এত কুৎসিত ছিল না, কিন্তু আমাদের অনেক এটা দেখতে খারাপ লাগে। খারাপ ভালোতে কিচ্ছু যায় আসে না, কিন্তু সে যখন শর্ট করে তখন দেখেন কি সুইট লাগে। ওর টাইমিংটা দেখছেন, ওর টাইম কি অসাধারণ, হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা কি অসাধারণ। এইটারে আমাদের দরকার এবং ও প্রুভ করে দিচ্ছে যে টি-টোয়েন্টির কথা সবাই বলা হচ্ছিল তো মূলত বিপিএল থেকেই নিজের চেনালো, টি-টোয়েন্টিতে সে অসাধারণ হবে। এবং একটা জিনিস যে জাকের আলী অনেক এই যে ৩ টে ইনিংস খেলছে, ৩ টা ইনিংসে খেলছে কিন্তু টেইল অর্ডারদের নিয়ে। এখন সেইখানে তার একটু সমালোচনাও করতে পারি চাইলে, আবার উল্টো সাইড থেকেও দেখতে পারি যে সে বারবার টেল এন্ডারদের স্ট্রাইক দিচ্ছে। একেবারে এক বল খেলেই স্ট্রাইক দিয়ে দিচ্ছে। সেখানে আবার কথা হচ্ছে স্ট্রাইক দিচ্ছে হচ্ছে তাসকিন রে, তাইজুল রে, যারা একেবারে টেলে একটু অনেকক্ষণ ব্যাট করার যোগ্যতা রাখে। আর দুজনেরই বোধহয় টেস্ট 50 আছে। ফলে সেইটুকু ভরসা তো করতেই হবে। আর আজকাল আপনার যখন স্পেশালি আপনি যখন বাংলাদেশ দলে খেলেন, বাংলাদেশ দলের লোয়ার মিডল অর্ডারে খেলেন, তখন টেইলের ব্যাটসম্যানদের স্ট্রাইক না দিয়ে উপায় নাই। কারণ আপনার টপ অর্ডার, মিডল অর্ডার তো কিছু করে না। তাইলে আপনি যদি শুরুই হয় ব্যাটিং অর্ডার ৫-৬ থেকে, তাহলে তো আপনার সবাইকে ব্যাট করতে হবে। নিচের কাউকে তো লুকানোর কোনো সুযোগ নাই। কিন্তু এখানে প্রবলেমটা যেটা হচ্ছে যে অনেককে প্রতিদিন এই যে লেজের ব্যাটসম্যানদের নিয়ে খেলতে হচ্ছে, এতে করে অনেক তার ন্যাচারাল খেলাটা খেলতে পারতেছে না এবং যে জায়গাটায় খেলতে হচ্ছে এটা অনেকের জায়গা না। অনেক ফার্স্ট ক্লাসে ভুরি ভুরি রান করে আরও ওপরে ব্যাট করে। এখন আপনার উপরে ব্যাটসম্যানরা ক্লিক করতে পারতেছেন, আপনি কেমনে কম্বিনেশন মিলাবেন এটা কোচের দায়িত্ব, ক্যাপ্টেনের দায়িত্ব। কিন্তু দিস ইজ নট ফেয়ার যে এই ছেলেটাকে আপনি এই যে নিচের দিকে ব্যাট করাবেন। ওই ছেলেটা এখানে রান পাইছে, আমি খুবই বিপদের একটা সংকেত টের পাচ্ছি যে ওইখানে রান পাইছে তো ওরা এইখানেই ফিক্সড করে দেওয়ার একটা মানে এটা বলবো ষড়যন্ত্র হবে। এটা যদি হয় এটা খুব খারাপ করবেন আপনারা। ও ইনফর্ম আসছে, ওকে উপরে দেন, ওর জায়গায় দেন। ও যে জায়গায় রান করে অভ্যস্ত, ও সেই জায়গায় রান করবে, ও ডিজার্ভ করে। যদি এমন হতো যে উপরে আপনার বিরাট কোহলি বসে আছে, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন বসে আছে, তাহলে আমি বলতাম যে বাবা ছোট মানুষ, তুই আপাতত নিচেই বল ব্যাট কর, পরে উপরে যাস ওরা রিটায়ার করলে। উপরে একটাও রান পায় না, কিচ্ছু করে না, আর এই ইনফর্ম একটা ব্যাটসম্যান তার নিচে বসায় রাখছেন, এটা হতে পারে না। ওরা অতি অবশ্যই উপরে পাঠাইতে হবে। এইটা হচ্ছে শেষ কথা। এবং তারপরেও বছরের শেষ লগ্ন, এখন আর মন কালাকালি না করি, কিন্তু প্রচুর রিথিঙ্ক করার সুযোগ থেকে গেল। কিন্তু জাকেরে নিয়ে রিথিঙ্ক করতে হবে, জাকেরে নিয়ে প্রচুর কাজ করতে হবে এবং ব্যাটিং লাইন আপ নিয়ে কাজ করতে হবে। ব্যাটসম্যানদের নিয়ে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের একটা মানে খুব সিক্রেট একটা জিনিস আমরা আগামীকালকে জানবো, আগামীকালকে আপনাদের জানাবো। দেখবেন যে কেন এদের উপরে এত বিরক্তি প্রকাশ করতেছি। একটা জিনিস জানার পরে এটা আপনাদের জানাবো। বেশ বেশ ইয়ে একটা মানে কি বলে এটারে শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার আরকি। ভালো বিজ্ঞাপন দিছি। আমার এই বিজ্ঞাপন এজেন্সিগুলোও চাইলে নিতে পারে। বেশ বিজ্ঞাপন বানায় দিলাম। সবাই ভালো থাকবেন। অনেকের জন্য অনেক, অনেক শুভকামনা। অনেক বোনের জন্য, বাবার জন্য খেলে যেতে হবে। স্যারের জন্য খেলে যেতে হবে এবং দেখো সাংবাদিকদের জন্যও খেলতে হবে। সাংবাদিকদের তোমরা ক্রিকেটাররা তো পাত্তা দাও না। অথচ এই যে তোমার জন্য কি মানে পুরো আ এইটুকু বয়সে এত ট্রল সহ্য করে একজন সাংবাদিক সামি। দেশে ফিরে সামিরে একটা ফোন দিয়ে থ্যাংক ইউ বলো। আর সামি তোমাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।